আমরা যেরকম আমাদের কৃষি সংসদের ৫৫ বছর পূর্তি উপলক্ষে নানান রকম আমরা যে সমস্ত অনুষ্ঠানের ব্যবস্থা করেছি, তেমনি সেমিনার, আলোচনা সভা, এমনি নাট্য উৎসব, শিশুদের এবং বড়দের ছোট নাটক উৎসব, নাট্যশিক্ষা শিবির ইত্যাদি। আজকে আমরা যে ব্যাপারটা, আজকে আমাদের যে সেমিনার বা যে আলোচনা সভা, তার বিষয় হচ্ছে সমাজ সংকটে রবীন্দ্রনাথ। এই বিষয়ে যিনি আলোচনা করবেন, আলোচক হিসেবে আমরা আমাদের অত্যন্ত সৌভাগ্য এবং আনন্দের ব্যাপার যে শ্রী ডক্টর পবিত্র সরকার আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন। প্রথমেই আমরা তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করব। এই পুষ্পস্তবক প্রদান করবেন সুবীর রায়। ওকে গিয়ে এখন আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে। এটা পরিবেশন করবে আমাদের কৃষি সংসদের সভ্যবৃন্দ। নমস্কার, আমরা মূল অনুষ্ঠানে ঢুকে যাব।
আলোচনা সভা রবীন্দ্রনাথ অনেকক্ষণ আগেই এসে পৌঁছে গেছেন আমাদের স্যার ডক্টর পবিত্র সরকার। এক্ষুনি অনেকগুলো ফোন পেলাম যে বেরোতে পারছি না, আরও ওইদিকে বেশ ভালোই ঝড় চলছে এবং একটু সময়ও নিলাম, যার জন্যে আসছেন অনেকে, আবার বেরিয়েছেন, রাস্তায় আটকেছেন, এরকমও বলছেন। যাই হোক, আমরা শুরু করে দেব। প্রথমে যে একটি প্রাসঙ্গিক কথা বলে নেওয়া দরকার বলে আমি বলে নিচ্ছি যে স্যার মানে পবিত্র মাস্টারমশাই, আমাদের পবিত্রদা কৃষ্টি সংসদের সাথে দীর্ঘদিন ধরেই নানা ব্যাপারে সহযোগিতা করে আসছেন। একটি ঘটনা বলি, সেটা হলো একটি নাটক, তার নাম ভাগবত ভগবান। এই নামকরণটা স্যারেরই দেওয়া, রিহার্সাল দেখে, সে আজকের কথা নয়, দীর্ঘদিন আগের কথা, এক্ষুনি স্যারকে আমি বলছিলামও। এবং অনেকগুলো শো স্যার পরপর দেখতে এসছেন, শুধু দেখতে আসেননি, প্রত্যেকবারই সাজেশন দিয়েছেন। এবং যে সময় আমরা ভাগবত ভগবানটা করেছি, নামিয়েছি, 1 বছরের মধ্যে আমরা এক্ষুনি স্যারকেও সে কথাই বলছিলাম, একটি জমিও ক্রয় করেছিলাম। তখন প্রচুর আমরা অভিনয় করতাম, প্রতি মাসে মুক্ত অঙ্গন শুধু নয়, সারা পশ্চিমবাংলা জুড়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা গেছি সে অভিনয় করতে। এবং এছাড়াও আজকেও স্যারের সাথে আলোচনা হচ্ছিল যে নতুন কোনো প্রজেক্টের ব্যাপারে স্যারের সাহায্য শুধু আমি বা কৃষ্টি সংসদ নয়, অনেক দলই স্যারের থেকে সাহায্য পান। স্যার সেই সাহায্য সব সময়ই করে থাকেন আমাদের। আজকের যে প্রসঙ্গ রবীন্দ্রনাথ, স্যার বলবেন, আমরা অধীর আগ্রহে প্রত্যক্ষ শুনব সেই সম্পর্কে। আমাদের খুব অবাক করে যখন আমাদের পশ্চিমবাংলার বাইরে যারা থিয়েটার করেন, মহারাষ্ট্র বা দক্ষিণ ভারত বা বিভিন্ন জায়গায়, যেমন তার একজনের কথা বলি, সর্বজন শ্রদ্ধেয় নাট্য ব্যক্তিত্ব গিরিশ কার্নাড। কয়েক বছর আগে তিনি একটি লেখায় রবীন্দ্রনাথের নাটককে, রবীন্দ্রনাথকে আক্রমণই করেন এবং সেটা কাগজে ফলাও করে বেরোয়। এবং আমার যতদূর মনে পড়ে অনেকেই সেটা পড়েননি, যারা পড়েছিলেন আমাদের পশ্চিমবাংলার নাট্য ব্যক্তিত্ব, অনেককেই আমি সেই কাগজ থেকে জেরক্স করে দিই যে গিরিশ কার্নাডের মতন ব্যক্তিত্ব রবীন্দ্রনাথকে তার নাটকে যৌন বিষয় নেই বলে আক্রমণ করেন। আনুষঙ্গিক আরও অনেক কথা বলেন যে রবীন্দ্রনাথের নাটক আমার সামনে এনো না। আমাদের খুব কষ্ট হয়, বলেও ছিলাম অনেককে, কিন্তু খুব প্রতিবাদ দেখিনি, এইটার করার প্রতিবাদ করেনি, অন্তত একটা মাইল্ড প্রতিবাদ হলেও করা দরকার। আর রবীন্দ্র নাটক আপনারা জানেন যে রবীন্দ্র নাটক কীভাবে আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে রবীন্দ্রনাথ, সেখানে তার কাছ থেকে এটা আশা করা আমাদের কাছে খুব হতাশ করেছিল লেখাটা। একটা লাইনও পাইনি তার বিরুদ্ধে, এই কথাটির বিরুদ্ধে ক্ষীণ প্রতিবাদ যে রবীন্দ্র নাটককে ছোট করে দেওয়া এইভাবে, সেটা পাইনি। এটা বারবার আমরা দেখেছি, শুধু রবীন্দ্র নাটক নয়, আমাদের দেশে যখন রবীন্দ্র নাটক নিয়ে শম্ভুমিত্র রবীন্দ্রনাথের নাটকে অন্য কিছু আবিষ্কার করেছেন এবং সেই নাটক এখনও আলোচনা হয়। যেভাবে শম্ভুমিত্র করেছেন, শম্ভুমিত্র রক্তকরবীর যে সমালোচনা উৎপল দত্ত করেন, সেটা প্রায় সাহিত্যের একটা বড় শ্রেষ্ঠ অবদান বলে আমাদের মনে হয়। নানা ওয়ার্কশপে সেই উৎপল দত্তের সমালোচনা পড়া হয়েছে, সেটা নিয়ে আলোচনা হয়েছে, রক্তকরবী নিয়ে যখন কাজ হয়েছে, এটা বারবার আমরা প্রত্যক্ষ করেছি। কিন্তু আমাদের যারা পশ্চিমবাংলার নাট্য ব্যক্তিত্ব, স্যার আছেন বলেই আরও বলতে পারি সাহস করে, উৎপল দত্ত বলেন, শম্ভুমিত্র বলেন, মোহিত চট্টোপাধ্যায় বলেন, বাংলার বাইরে যে নাট্য জোয়ার, সেখানে তারা অনেক কম আলোচিত। গত বছর মধ্যশিক্ষা পর্ষদের এটি পত্রিকায় আমি এই কথাগুলো লিখতে বাধ্য হয়েছিলাম, অনেকে ফোন করেছিলেন, খোলাখুলি লিখেছিলাম, যেটা কি কারণে এটা আমি জানি না, অর্থাৎ তাদের তেমন আলোচনা হয়নি। ঠিক তেমনি রবীন্দ্রনাথও বাংলাদেশ, যেখানে স্যার প্রায়ই যান, পশ্চিমবঙ্গ ছাড়া বাইরে যে খুব সমাদৃত বা আদৃত হয়েছেন বা খুব হইচই হয়েছে, এরকমটি আমাদের নজরে আসে না। এখন তো ইন্টারনেটের কল্যাণে সব কিছু জানা যাচ্ছে, সেগুলো খুব একটা কিছু আমরা কিন্তু দেখি না। কাজে আজকের যে প্রাসঙ্গিক আলোচনা, সমাজ সংকটে রবীন্দ্রনাথ,
এই যে প্রসঙ্গটা, রবীন্দ্রনাথ ছাড়া সমাজের সংকট হলে আমরা কার দ্বারে গিয়ে দাঁড়াবো? অনেকেই আছেন, কিন্তু রবীন্দ্রনাথ যেমন আমাদের একেবারে প্রাণের ভেতরেই আছেন, যার কাছ থেকে যে কোনো সংকটে বাঙালি সমাজ শুধু নয়, এবং অনেকেই রবীন্দ্রনাথকে আবিষ্কার করেন নিজের মতন করে, তার জীবনের মধ্যে পথ চলতে চলতে যেখানেই তার সংকট হয় সেখানেই রবীন্দ্রনাথ যেন পাশে আছেন, এরকমটি মনে হয়। অর্থাৎ সেই রবীন্দ্রনাথ অনেকটাই উপেক্ষিত। মোহিত চট্টোপাধ্যায় একটি আলোচনা সভায় বলেছিলেন যে রবীন্দ্রনাথের নাটক যখন শিশির ভাদুড়ী করেন লোক হয় না খুব একটা, সম্ভবত নৌকা ডুবি। শিশির ভাদুড়ী আক্ষেপ করে বলেছিলেন যে আমি কি শিশির একটু আগে জন্মে গেলাম? মোহিতদার মন্তব্য ছিল পরে জন্মালেই বা কি হতো, কেননা আত্মসমমিত্রের পরে রবীন্দ্রনাথকে সেইভাবে কেউ মঞ্চকে চেনাননি, আবিষ্কার করেননি। এবং আমরা দেখেছি রবীন্দ্রনাথের 150-তে প্রচুর নাটক হয়েছে, ইভেন প্রচুর রবীন্দ্রসঙ্গীত হয়েছে, এখনও হচ্ছে পাড়ায় পাড়ায় রবীন্দ্রসঙ্গীত। নানাভাবে রবীন্দ্রনাথকে ব্যবহার করা হচ্ছে। 10 টাকা করে রবীন্দ্রনাথের 100 গান ট্রেনে বিক্রি হয়, ছাপার ভুল সে গানও ফাংশানে ফাংশানে আমরা শুনছি, হচ্ছে সেগুলো। তা যত হয় আমরা ভাবি ততই বোধহয় ভালো, কিন্তু কিভাবে রবীন্দ্রনাথ সংকটে আমাদের সামনে এসে দাঁড়ান সেটা আজকে স্যারের কাছ থেকে শুনবো। আমি আর অন্য কথা বলতে চাইছি না, আমরা ওভার টু স্যার করে দিলাম। এসে গেছে, এসে গেছে। সবাইকে নমস্কার। রবীন্দ্রনাথ সম্বন্ধে বলতে সবসময় ভালো লাগে, আর ব্যক্তিগতভাবেও যখন দৈনন্দিন নানা সূত্রে তাকে ব্যবহার করি তখন মনে হয় যে আমার এই ব্যবহারের কথাটাও যদি অন্যদের জানানো যায় সেটা একটা কাজ বটে। তবে আমি প্রথমেই সংগ্রামের যে সংবাদটা সারা পৃথিবীতে রবীন্দ্রনাথকে প্রায় মানুষ ভুলেই গেছে, এইটা একটু সংশোধন করতে চাই। এই কারণে যে সারা পৃথিবী মানে কিন্তু শুধু ইংরেজি ভাষী পৃথিবী নয়। আমরা যদি অন্য দেশের খবর রাখি তাহলে দেখব যে স্প্যানিশ ভাষী যে পৃথিবী, স্প্যানিশ ভাষী পৃথিবী সেটা মূল স্পেনই হোক, আর এখন বিশ্বকাপের ফলে উঠে আসা ব্রাজিল, আর্জেন্টিনা, যেখানে যত দক্ষিণ আমেরিকায় যত স্প্যানিশ ভাষা বলা হয় সেখানে কিন্তু রবীন্দ্রনাথ এক অস্তিত্ব। এটা কেমন করে বলছি, এটা আমার 40 বছর 45 বছর আগেকার অভিজ্ঞতা, কিন্তু এখনও যেহেতু আমার একটি মানে ভ্রাতুষ্পুত্রের বধূ স্প্যানিশ মেয়ে, তার কাছ থেকেও আমি খবর নিয়েছি যে রবীন্দ্রনাথের আমার কাছে আছে রবীন্দ্রনাথের বই, সেখানে পেপার ব্যাকে মানে প্রত্যেকের প্রায় ঘরে ঘরে আছে। সেখানে পিকচার পোস্টকার্ডে রবীন্দ্রনাথের কবিতার স্প্যানিশ লাইন দিয়ে পিকচার পোস্টকার্ড ছাপা হয়। আর ওখানকার দার্শনিক তারা সকলে আপনারা জানেন, পাবলো নেরুদা রবীন্দ্রনাথের দ্বারা প্রভাবিত হয়ে লিখেছিলেন তুমি সন্ধ্যার মেঘমালা, এই গানটি প্রায় নকল করেছিলেন পাবলো নেরুদা তার ছেলেবেলার একটি কবিতায়। এগুলো সব ওখানে সাহিত্যের ইতিহাসে রেকর্ডেড তথ্য আর কি। আর যেটা
আমার হঠাৎ চোখে পড়লো, আপনারা নিশ্চয়ই পড়েছেন, মারিও ভার্গাস হোজা বলে স্প্যানিশ লেখক কয়েক বছর আগে নোবেল প্রাইজ পেয়েছেন, সম্ভবত 2005-এ, আমার ভুলও হতে পারে, বয়স হচ্ছে, স্মৃতি এখন একটু গণ্ডগোল করে। তো মারিও ভার্গাস হোজার একটি উপন্যাস দ্য ফ্লেশ অফ দ্য গোট, এটাও চলচ্চিত্র হয়েছিল, আপনারা উপন্যাসও নিশ্চয়ই পড়েছেন। কোনো প্রসঙ্গ নেই রবীন্দ্রনাথে, ওখানকার একটি ছোট বানানা রিপাবলিকের একটি স্বৈরতন্ত্রী শাসক, তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রে একজন তার সেনানায়ক, তাকে সন্দেহ করছে স্বৈরতন্ত্রী, ফলে তাকে বরখাস্ত করেছে সেনানায়ক। ঘরে ফিরে এসে ব্যাপারটা ভাবছে বিষণ্ণভাবে। হঠাৎ ভার্গাস হোজার সেই বইয়েতে একটা উদ্ধৃতি দেয়ালে লেখা আছে, সেই সেনানায়কের, রবীন্দ্রনাথের উদ্ধৃতি, ট্যাগোর। আর কোথাও রবীন্দ্রনাথের কোনো প্রসঙ্গ নেই, কিন্তু উপন্যাসের মধ্যে একটি চরিত্রের একটি বিশেষ মুহূর্তে রবীন্দ্রনাথের একটি উদ্ধৃতি হোজা আমাদের দেখিয়ে দিলেন। এই বইটা বেরিয়েছে এই শতাব্দীর গোড়ায়। ফলে রবীন্দ্রনাথ স্প্যানিশ ভাষী পৃথিবীতে আছেন, খুব ভালোভাবে আছেন অন্যান্য জায়গাতে, যেমন আমার যোগাযোগ আছে ভিক্টর ইব্বুলিস বলেন লাটভিয়ার এক রবীন্দ্র বিশারদ, তিনি বলছেন যে তার লাটভিয়ার যেটা কমিটি অফ সায়েন্সে, সেখানে তার জায়গা হলো, যেহেতু তিনি রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করেছেন বলে। ফলে উত্তর ইউরোপে, চেকোস্লোভাকিয়ায়, ওদিকে জাপানে, আগেকার সোভিয়েটে, আমি এরকম অসংখ্য গল্প করতে পারি। আমি তো বছর 10 আগে গিয়েছিলাম মালয়েশিয়ায়, তো মালয়েশিয়াতেও রবীন্দ্রনাথকে নিয়ে সেমিনার করতে গিয়েছিলাম। ইন্দোনেশিয়ায় গিয়েছি, রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা নিয়ে সেমিনার করতে গিয়েছি। এবং কোরিয়াতে রবীন্দ্রনাথকে ভগবানের মতো পুজো করে। এই কথাটা ভগবানও বিশ্বাস করি না, পুজোতেও বিশ্বাস করি না, কিন্তু এই কথাটা আমি ব্যবহার করতে বাধ্য হলাম এই জন্যে যে কোরিয়ার ইতিহাসের সঙ্গে রবীন্দ্রনাথ কীভাবে ওতপ্রোত জড়িয়ে গেছে। 1926-এ রবীন্দ্রনাথ একবার জাপানে গিয়েছিলেন। এই জাপানে একটি কোরিয়ান ছেলে তার সঙ্গে দেখা করতে এসেছিল, যে চলো তুমি দেখবে জাপান আমাদের পরাধীন করে রেখেছে, আমাদের কি দুর্দশা, তুমি এশিয়ার প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত কবি, আমাদের গৌরব, তুমি আমাদের অবস্থা গিয়ে দেখবে। তখন রবীন্দ্রনাথ যেতে পারেননি কোরিয়াতে, তো 4 লাইনের একটা কবিতা লিখে দিয়েছিলেন। কবিতাটা বিষয়বস্তুটা শুনলে মনে হবে তো সাধারণ কবিতা, যে কোরিয়া একসময় সারা এশিয়ার আলোকবর্তিকা ছিল, কালক্রমে তার শিখা নিভে গিয়েছিল, আবার তার শিখা উজ্জ্বল হয়ে জ্বলবে, সারা এশিয়াকে আলো দেখাবে। এই কবিতাটা নিয়ে কোরিয়ান ছেলেটি কোরিয়াতে চলে এসেছিল, চলে এসে সমস্ত কোরিয়ান কাগজে এই কবিতাটা ছাপিয়ে দিয়েছিল। এবং আমি যাদের আমন্ত্রণে গিয়েছিলাম কোরিয়াতে 1996, তারা বললেন যে সেই কবিতাটা পড়ে কোরিয়ার একটা নবজাগরণ হয়। আজকে কোরিয়া যেখানে এসে পৌঁছেছে তার মূলে রবীন্দ্রনাথ আছেন। অনেক কোরিয়াবাসী, আমরা প্রবীণ কোরিয়াবাসীরা এটা বিশ্বাস করি। ফলে মানে এই মানুষটি যে সব জায়গায় মুছে গেছেন তা নয়। আমি একটা গল্প লিখেছি নানা জায়গায়, এই 1942 সালের কথা। এই আমার আজকে বক্তৃতার প্রসঙ্গেও সেটা আসবে, যে প্রতিবাদের কত ধরন আছে। মানুষ প্রতিবাদ যখন একেবারে সর্বনাশের বিরুদ্ধে প্রতিবাদ করে, তখন রবীন্দ্রনাথকে কিভাবে ব্যবহার করে, এটা আপনারা অনেকেই বহুরূপীর রাজার চিঠি নাটকটা নিশ্চয়ই দেখেছেন। এই গল্পটা হচ্ছে এই, যে 1933 সালে হিটলার এসে জার্মানিতে রবীন্দ্রনাথ সহ
অনেকের কবিতা রচনা নিষিদ্ধ করে দিল। তারপর 1942-এ পোল্যান্ড আক্রমণ করল। পোল্যান্ডের রাজধানী ওয়ারশাতে নাৎসি বাহিনী এসে পৌঁছেছে, মৃতদেহ পড়ে আছে রাস্তাঘাটে, বোঝা যায় এ সর্বনাশ শুরু হয়েছে। এই পোল্যান্ডের ওয়ারশাতেই একজন ছিলেন ডাক্তার করচাক, তিনি ইহুদি ছেলেমেয়েদের একটা অনাথ আশ্রম খুলেছিলেন। 200 ছেলে মেয়ে থাকতো, খেত, লেখাপড়া করতো, একটা খবরের কাগজ বার করতো, একটা ছোট রেডিও স্টেশনও তারা চালাতো। তাদের এসে নাৎসি বাহিনী প্রথমেই বলল যে তোমরা বস্তিতে চলে যাও, তোমাদের জন্য এইখানে থাকবে না, শহরের মাঝখানে তোমাদের জন্য আমরা ইহুদিদের বস্তিতে, গেটো বলে ওরা, এই গেটোতে আমরা জায়গা করেছি, সেই গেটোতে প্রথমে পাঠানো হলো। কিন্তু সেটা তো শেষ কথা নয়, ওরা জানে এরপরে একটা খবর আসবে, ইহুদি নিধন চলছে ইউরোপে, এবং কাছে ট্রেবলিঙ্কা বলে একটা ওই নাৎসি শিবিরে, মারণ শিবির যেখানে ইহুদিদের নিয়ে গিয়ে মারে, ট্রেবলিঙ্কা থেকে খবর আসবে যে এই ছেলেমেয়েদের নিয়ে একদিন চলে এসো। এবং একদিন খবর এলো, চিঠি এলো যে এই ছেলেমেয়েদের নিয়ে তোমরা চলে এসো। এই চিঠিটার মানে কি সেটা করচাক এবং তাঁর সহযোগীরা বুঝলেন যে ছেলে মেয়েদের নিয়ে যাব, কিন্তু তারা একজনও আর ফিরবে না। তো কি করবেন? ছেলে মেয়েদের কি করে বোঝাবেন যে মৃত্যুটা কি? তখন তারা, এই করচাক ঠিক করলেন যে রবীন্দ্রনাথের ডাকঘর নাটকটা অভিনয় করাবেন তাদেরকে, পোলিশ ভাষায় যে অনুবাদ, এবং ডাকঘরের অভিনয় রিহার্সাল শুরু হলো। ওরা ভাবছেন যে রিহার্সালের মধ্যে হাসি ঠাট্টা সবই চলছে, নাটকটা মহড়া দিচ্ছে ছেলেমেয়েরা, কিন্তু তলে